বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। মেঘলা আকাশ যেন সবকিছু ঢেকে ফেলতে চাইছে। আমি আর কিশোরী বসেছিলাম তারানাথের মটলেনের বাড়িতে, যেমনটা প্রতি মাসেই অন্তত একবার আমাদের অভ্যাস হয়ে গিয়েছে। আমরা যখনই আসি তারানাথের ঘরে একটা অদ্ভুত গন্ধ থাকে, ধূপ, পুরনো বই আর একটা অনির্বচনীয় ধরনের সোঁদা গন্ধ, যা আমাদের নিয়ে যায় একটা অদ্ভুত বিভোরে। অনেকক্ষণ একটানা বসার পর কিশোরী বলে উঠল, ঠাকুরমশাই, আজ বহুদিন বাদে আপনার কাছে এলাম। আপনার জীবনের কাহিনী তো প্রচুর। আপনার গল্প না শুনলে দিনটা যেন একেবারে অসম্পূর্ণ থেকে যায়। সে তাকালো আমাদের দিকে, চোখ দুটো যেন অতীতের কোনো ঘোরে ডুবে গেছে। ধীরে ধীরে বলল, আমার জীবনে কোনো কাহিনী গল্প নয় হে কিশোরী, সবটাই একেবারেই বাস্তব, এবং তার রেশ আমার জীবনে ভীষণভাবে প্রভাব ফেলে। আজকে যে জায়গা পাহ, যাকে কেন্দ্র করে এই ঘটনা, তার বিষয়ে বলি। তোমরা কি চৌধুরী বাড়ির কথা শুনেছ কখনো? কিশোরী মাথা নেড়ে বলল, কোন চৌধুরী বাড়ি? মালদহর কাছে একটা গ্রাম আছে, দক্ষিণপুর। সেখানে এক সময় ছিল এক জমিদার হরিপদ চৌধুরী। বাড়িটা এখন ধ্বংসপ্রায়, কিন্তু অনেক বছর আগে আমি গিয়েছিলাম সেখানে এক অদ্ভুত নিমন্ত্রণ পেয়ে। আমি কৌতূহলী কণ্ঠে জিজ্ঞাসা করলাম, নিমন্ত্রণ? কাদের কাছ থেকে ঠাকুরমশাই? তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলল, তারপর বলল, সে এক অদ্ভুত চিঠি ছিল, হাতে লেখা নয়, আর হাতে ধরার মতোও নয়, স্বপ্নে পেয়েছিলাম। আর চিঠির শেষ লাইনে লেখা ছিল, আমরা অপেক্ষা করছি তারানাথ বাবু। এই কথাটা বলে কিছুক্ষণ তারানাথ কাঁধ ঝুঁকিয়ে চুপ করে গেলেন। বাইরের আকাশ যেন আরো একটু গাঢ় হয়ে এসছে, বিদ্যুৎ চমকাচ্ছে দূরে কোথাও। আমরা চুপ করে বসে আছি, কেউ কোনো শব্দ করলাম না। হঠাৎ তিনি একটা পাসিং শো বার করে ধরালেন, তারপর একটা দীর্ঘ টান দিয়ে বললেন, স্বপ্নের ভিতরে একটা ঘর, ঘরের দরজা আধ খোলা, ভিতরে বসে রয়েছে এক প্রৌঢ়। চন্দন বাটার মতো গন্ধ ভেসে আসছে চারিদিক থেকে। তিনি আমাকে ডাকলেন, বললেন, তারানাথ বাবু, আসবেন না? দক্ষিণপুরে আমরা অপেক্ষা করছি। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? তিনি শুধু হাসলেন। ঘুম ভেঙে দেখি বুকের মধ্যে চাপ ধরে আছে, ঘামছি পুরো শরীরে। কিন্তু তার থেকেও আশ্চর্যের কথা, পাশে পড়ে আছে একটা পুরনো চিঠি। ঝাঁঝালো ধূপের গন্ধ বেরোচ্ছে সেই পত্র থেকে, আর সেই একই লাইন, আমরা অপেক্ষা করছি তারানাথ বাবু। কিশোরীর চোখ গোল হয়ে গেল। সে কাঁপা কাঁপা গলায় বলল, আপনি সত্যি সেই জায়গায় গিয়েছিলেন? তারানাথ মাথা নাড়লেন, তারপর ধীরে ধীরে বললেন, হ্যাঁ, পরদিন ভোরে আমি রওনা দিলাম সেই গ্রামের উদ্দেশ্যে। হৃদয়ের গভীরে একটা অদ্ভুত টান কাজ করছিল, যেন না গেলেই কোনো বড় সর্বনাশ হবে। আর কি জানো, আমার সাধনা জীবনের অনুভূতি থেকে বলছিল, কেউ আমাকে ডেকে সেখানে আনছে, কারো ইচ্ছায় আমি সেখানে যাব। আচ্ছা ঠাকুরমশাই, এটা কবেকার ঘটনা? 1951 সাল। হাওড়া স্টেশন থেকে ট্রেনে চেপে রওনা দিলাম মালদহ স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন থেকে নামবার পর ঘোড়ার গাড়ি করে পৌঁছলাম সেই গ্রাম, দক্ষিণপুর। ভীষণভাবে একটা প্রায় পরিত্যক্ত গ্রাম, অল্প কটা কুঁড়ে ঘর, বেশিরভাগই ভাঙাচোরা। আর গ্রামের মাঝখানে মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল এক পোড়ো বাড়ি, লাল ইটের তৈরি, শ্যাওলা ধরা দেওয়াল। সেটাই চৌধুরী বাড়ি। প্রবেশ মুখে ভাঙা নাম ফলক, হরিপদ চৌধুরীর বাসস্থান। আশ্চর্য, আমি কারোর সাথে কথা বলিনি, কিন্তু গ্রামের কেউ বাধাও দিল না আমার প্রবেশে।
যেন আমার আগমন ওদের জানা ছিল। আমি গলাটা একটু খাঁকড়িয়ে জিজ্ঞাসা করলাম, "এই, কেউ আছেন? আমি তারানাথ চৌধুরী বাবু, কেউ আছেন?" অনেকক্ষণ হাঁক দেওয়ার পর যখন দেখলাম কেউ কোনো সাড়া শব্দ দিচ্ছে না, আমি আস্তে আস্তে প্রবেশদ্বার দিয়ে ভেতরে ঢুকলাম। সে তো ঢুকতেই হতো, চিঠি যে ভিতর থেকেই এসেছিল। কিন্তু যেই না অন্দরে পা দিলাম, শরীরে রক্ত যেন জমে গেল। ভিতরে ঢুকতেই অসংখ্য বাদুড় আওয়াজ করতে করতে বাইরে বেরিয়ে এলো। ঠিক তখনই একটা নারী কণ্ঠ কানে এলো আমার। স্বাগতম তারানাথ বাবু। আমি চমকে তাকালাম, কিন্তু কেউ কোথাও নেই। অথচ গলার ধরন, উচ্চারণ সবই যেন একেবারে আমার পাশ থেকে ভেসে এলো। এরপরই শুরু হলো অদ্ভুত সব আওয়াজ, যা আমার সাধনা জীবনে আমি কোনোদিনও ভুলতে পারবো না। তারানাথ থেমে গেলেন। আমরা দুজনেই এক দৃষ্টে তার দিকে তাকিয়ে আছি। তারপর তিনি আবার বলতে শুরু করলেন। সে বাড়িতে প্রবেশের পর আমি ধীরে ধীরে আবিষ্কার করলাম, সময় সেখানে চলে না, দিন রাত্রির কোনো হিসাব নেই। আর যা দেখছি তা সবই বাস্তব নয়, অথচ স্বপ্নও নয়। একটা দীর্ঘ প্রাচীন নিঃসঙ্গতা যেন বাড়ির গায়ে গায়ে জমাট বেঁধে আছে। চারিদিক থেকে বাচ্চাদের আর্তনাদ, অসংখ্য মহিলাদের কান্নার শব্দ, পুরুষের কান্নার শব্দ। বাঁচাও, বাঁচাও আমায়, বাঁচাও, কে কোথায় আছো, কে কোথায় আছো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও। এত আওয়াজ কোথা থেকে আসছে, কেনই বা আসছে, তারা কি বলতে চাইছে কিছুই বুঝতে পারছি না। কানের পর্দা ফেটে যাওয়ার জোগাড়। আমি দু কান চেপে বাইরের দরজা দিয়ে বেরোনোর চেষ্টা করলাম, কিন্তু কেউ যেন প্রবল শক্তি দিয়ে পিছনে টানছিল। আমি ভাবতে পারিনি এমন প্রবল বিপদের সম্মুখীন হব। যখন আমি বুঝতে পারলাম বিষয়টি ঠিক হচ্ছে না বা হাতের বাইরে চলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে আমি কাল ভৈরবকে স্মরণ করলাম ও মন্ত্র জপ করতে শুরু করলাম। ওম কালকায়া বিদ্মহে কালথিতায়া ধীমহি। শব্দগুলো আরো প্রচন্ড বেড়ে গেল। আমি আর নিজেকে সামলাতে পারছিলাম না। কি করব ভেবেই পাচ্ছিলাম না। আবারও সেই মন্ত্র জপ করতে থাকলাম ক্রমাগত। ধীরে ধীরে সেই শব্দগুলো বাতাসে মিলিয়ে যেতে শুরু করল। তারপর আমার কিছুই মনে ছিল না। আমি আর কিশোরী দুজনেই কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে আবারও জিজ্ঞেস করলাম ভয়ে ভয়ে, তারপর তারপর কি হলো ঠাকুরমশাই? তারপরের ঘটনাগুলো হ্যাঁ বলছি। তারপর আমি যখন চোখ খুললাম, দেখি আমি একটা তক্তপোষের উপরে শুয়ে। এক ভদ্রমহিলা আমার মাথায় পাখার হাওয়া দিচ্ছেন এবং তার পাশে আর এক ভদ্রলোক বসে। আমি হুড়মুড়িয়ে উঠে বসলাম। উঠেই জিজ্ঞাসা করলাম, এ কি, আমি কোথায়, আপনারা কারা? আমি তো চৌধুরী বাড়িতে ছিলাম, এখানে এলাম কিভাবে? আমি জিজ্ঞাসা করবার পর ওই ভদ্রলোক ও ভদ্রমহিলা নিজেদের দিকে কিছুক্ষণ তাকালেন। তারপর সেই ভদ্রলোক আস্তে করে আমার পাশে এসে বসলেন। তারপরে বললেন, আপনি আপনি এখন হ্যাঁ ঠিক আছেন তো ঠাকুর? আমি আমি নারায়ণ, আর ও আমার স্ত্রী পদ্মা। এই বলে ওরা দুজনেই আমার পায়ে হাত দিয়ে প্রণাম করলেন। তখন আমি বললাম, আরে আরে এ কি করছো, সুখী হ। তারপর কিছুক্ষণ শান্ত থেকে আবারও জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি এখানে কিভাবে এলাম? ঠাকুর, আপনি চৌধুরী বাড়ির দ্বারের বাইরে মেঝেতে পড়েছিলেন। আমি ভোরবেলা যখন বেরোই সেই বাড়ির পাশ দিয়েই অন্য গ্রামে যাচ্ছিলাম, তখনই আপনাকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখি। আমি সঙ্গে সঙ্গে আপনাকে নিয়ে আমার বাড়িতে চলে আসি। ওই বাড়ি
ওই বাড়ি অভিশপ্ত ঠাকুর, কেউ ওই বাড়ির ত্রিসীমানায় যায় না। অনেক অনেক পাপ সেই বাড়ি ঘিরে রয়েছে। যারা যারা ওই বাড়ির মধ্যে প্রবেশ করেছে, কেউ কেউ আজ পর্যন্ত জীবিত ফিরে আসেনি। আপনাকে দেখে তাই খানিক অবাক হয়েছিলাম ঠাকুর। এই বলে নারায়ণ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর আমি আবার তাদের জিজ্ঞাসা করলাম, কেন, কি হয়েছে সেই বাড়িতে? কি অভিশাপ আছে সেখানে? নারায়ণ কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন একটা ভারী স্মৃতি বুকের ভিতর চেপে বসেছে। তারপর তিনি ধীরে বলে উঠলেন, ঠাকুর, সে অনেক বছর আগের কথা। হরিপদ চৌধুরী ছিলেন এই গ্রামের জমিদার। ভয়ঙ্কর রাগী মানুষ ছিলেন, কিন্তু এই তন্ত্র মন্ত্র তপস্যা এসবেও দারুণ বিশ্বাস ছিল তার। শুনেছি তিনি নাকি কালীর খুব বড় উপাসক ছিলেন। দক্ষিণপুরের একদম শেষ প্রান্তে একটা গোপন কালী মন্দিরও ছিল, যেখানে তিনি মাঝরাতে গিয়ে পূজা করতেন। কথায় কথায় লক্ষণ করতেন, আর সেসব বলি দিতেন সেই মন্দিরে। বলির কথা বলছো? মানুষ বলি? নারায়ণ মাথা হেঁট করে বললেন, হ্যাঁ হ্যাঁ ঠাকুর, প্রথমে কেউ বিশ্বাস করত না, কিন্তু একদিন গ্রামের এক যুবক সেই মন্দিরের আশেপাশে গিয়েছিল আচমকাই। হঠাৎ সে দেখে ফেলে জমিদারের কীর্তিকলাপ। সে তড়িঘড়ি এসে তার বাড়ির লোককে জানিয়েছিল। তারা ভয় সেদিন কিছু বলেনি, কিন্তু তার পরের দিন তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তারপর থেকে গ্রামের লোকজন মন্দিরের কাছে যেত না। কিন্তু একদিন হঠাৎ সব কিছু বদলে গেল। পদ্মা এবার বললেন, হরিপদ চৌধুরীর বাড়ি থেকে এক রাত্রিরে প্রচন্ড চিৎকার শোনা গেল। গ্রামের লোক যখন সবাই মিলে সেই বাড়ির উদ্দেশ্যে যায়, তখন তারা দেখে সেই বাড়ির মধ্যে তার স্ত্রী, পুত্র, পুত্রবধূ, তার 3 সন্তান, প্রত্যেকেই খুব ছোট। প্রত্যেকের মৃতদেহ মেঝেতে পড়ে আছে, কিন্তু জমিদারকে তখন খুঁজে পাওয়া যায়নি। আর পরদিন সকালে দেখা গেল জমিদার নিজেই নিজের কালী মন্দিরে মৃত অবস্থায় পড়ে আছেন, মুখ খামচে চিড়ে ফেলা, চোখ উপড়ে নেওয়া। এই বলে থামলেন নারায়ণ আর পদ্মা। নারায়ণ আর পদ্মা যখন এই ভয়ানক ঘটনার বর্ণনা দিচ্ছিলেন, তখন আমার মনে হচ্ছিল আমি যেন এখনো সেই বাড়ির ছায়ার নিচে আছি। এতটাই জীবন্ত তাদের বিবরণ। কিন্তু একটা কথা বারবার আমার মাথায় ঘুরছিল, চিঠিটা কে পাঠালো, কে আমায় ডাকলো? আমি ধীরে বললাম, এইসব ঘটনা তো অনেক পুরনো শুনছি, কিন্তু আমাকে যে স্বপ্নে ডেকে পাঠালো সে কে, আর কি উদ্দেশ্যে? নারায়ণ মাথা নিচু করে থাকলেন। কিছুক্ষণের নীরবতার পর বললেন, আমার দাদুর মুখে শুনেছিলাম ঠাকুর, জমিদার হরিপদ চৌধুরী মরণের আগে এক ভয়ঙ্কর শপথ নিয়েছিলেন। বলেছিলেন এই বাড়ি যেন কেউ না ভাঙে আর না দখল করে। এই জমি আর এই মন্দির চিরকাল তারই থাকবে, আর যেই এই অঙ্গীকার ভাঙবে তাকে তিনি টেনে নিয়ে যাবেন তার জগতের অন্ধকারে। কিন্তু আমি তো ওই বাড়ি নিতে যাইনি বা কোনো মন্দিরে ঢুকিনি, আমায় তো শুধু ডাকা হয়েছিল। তাই তো ঠাকুর, আপনি ছাড়া আর কেউ তো কোনোদিন ফিরে আসেনি। হয়তো আপনিই একজন যাকে উনি নিজের হাতে ডেকে এনেছেন কোনো উদ্দেশ্যে। এই ঘটনা শোনার পর সারাটা দিন আমার মনের মধ্যে এক অদ্ভুত ভাবনা চলতে থাকল। এক পরিবার রাতের মধ্যে পুরো শেষ হয়ে গেল কিভাবে? পরদিন সকালে আমি নারায়ণের কাছ থেকে দক্ষিণপুর গ্রামের কিছু ইতিহাস জানার চেষ্টা করলাম। ওর কাছে ছিল সেই ছেলেটি যে জমিদারকে সেই কুকীর্তি করতে দেখেছিল। তার কিছু চিঠির পাতা তার স্ত্রী নারায়ণ এবং পদ্মাকে রাখতে দিয়েছিল। পাতাগুলো ভাঙা, ধুলো ধূসর,
কিন্তু লেখাগুলো স্পষ্ট। একটা পাতায় লেখা ছিল, আজ রাত্রে দেখলাম জমিদার আবার মানুষ বলি দিয়েছে। কালী মন্দিরের অদ্ভুত আওয়াজ, হাড়ের মতো কিছু একটা পোড়ানো হয়েছে। আর এক পাতায় লেখা, জমিদারের স্ত্রী বেশ কিছুদিন ধরেই অদ্ভুত আচরণ করছিলেন। শুনেছি তিনি জমিদারের নিষেধ অমান্য করে এক রাতে সেই মন্দিরে প্রবেশ করেছিলেন। তারপর থেকে তিনি নিস্তব্ধ, শূন্য চোখে তাকিয়ে থাকেন দেওয়ালের দিকে। এইসব পড়ে আমার মাথা আরো ঘুরে গেল। আমি ঠিক করলাম আবার আমি একবার সেই চৌধুরী বাড়িতে যাব, এবার প্রস্তুত হয়ে। তারানাথের প্রত্যেকটা কথা আমাদের শ্বাসরুদ্ধ করে রেখেছিল। দেখলাম কিশোরীর মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তারানাথ একটা লম্বা শ্বাস ফেললেন, যেন সেই পুরনো দিনের বাতাস এখনো তার ফুসফুসে আটকে আছে। আমি পরের দিন ভোরবেলা নারায়ণকে আমার সিদ্ধান্তের কথা বললাম। প্রথমে সে খুব ভয় পেল, বলল, ঠাকুর যাবেন না, ওই বাড়ি আপনাকে মেরে ফেলবে। কিন্তু আমি তাকে বোঝাতে পারলাম না। আমার ভিতরে একটা অদম্য টান কাজ করছিল, যেন কেউ অদৃশ্য সুতো দিয়ে আমায় টেনে নিয়ে যাচ্ছিল সেই বাড়ি দিকে। আমার সাধনার জ্ঞান বলছিল, এই রহস্য উন্মোচন করা আমার জীবনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। কিশোরী প্রশ্ন করল, আপনি কি নারায়ণের সাহায্য নিয়েছিলেন? হ্যাঁ, তাকে বললাম আমাকে এক চৌধুরী বাড়ির কাছে পৌঁছে দিতে। সে প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু আমার জেদের কাছে হার মানল। সূর্য ওঠার আগেই আমরা যাত্রা শুরু করলাম। পথটা ছিল খুবই নীরব, যেন সমগ্র প্রকৃতি সেই অভিশপ্ত বাড়ির দিকে যেতে ভয় পাচ্ছিল। বাতাসের মধ্যেও একটা অদ্ভুত শীতলতা অনুভব করছিল, যা সকালের নরম হাওয়ার সাথে বেমান। নারায়ণের মুখ থেকে মনে হচ্ছিল সে যেন কোনো নিশ্চিত মৃত্যুর দিকে যাচ্ছে। তারানাথ হাতের সিগারেটটা অ্যাস্ট্রেতে রাখলেন। তার চোখ তখনও সেই অভিযানের তীব্রতায় ঝলমল করছিল। চৌধুরী বাড়ির দিকে যত এগোচ্ছিলাম, আমার বুকের ধুকপুকানি তত বাড়ছিল। তবে এবার একটা আত্মবিশ্বাস ছিল, যা আগের বার ছিল না। গতবারের অভিজ্ঞতা আমাকে শিখিয়েছিল, এই শক্তি সাধনায় নয়। নারায়ণের মুখটা ছিল পাথরের মতো। বাড়ির কাছে পৌঁছে সে আমাকে থামিয়ে দিল এবং দ্রুত গতিতে ফিরে গেল। আমি তাকে বললাম অপেক্ষা করতে, কিন্তু সে এতই ভীত ছিল যে আমার কথা শুনল না। বুঝলাম একাই আমাকে এই রহস্যের গভীরে প্রবেশ করতে হবে। কিশোরী বলল, আপনার ভয় লাগেনি ঠাকুরমশাই? ভয়? ভয় তো ছিলই, কিন্তু তার সাথে একটা কৌতূহলও ছিল। সাধনার জগতে আমি বহু অলৌকিক ঘটনা সাক্ষী হয়েছি, কিন্তু এমন টান আমি কোনোদিন অনুভব করিনি আগে। আমি বাড়ির প্রধান ফটকের সামনে দাঁড়ালাম। এবার ফটকটা যেন আরো বেশি জীর্ণ বলেই মনে হলো। ভাঙা নাম ফলকে হরিপদ চৌধুরীর নামটা যেন আরো স্পষ্ট হয়ে উঠেছিল, যেন সে আমাকে স্বাগত জানাচ্ছিল। আমি ফটক পেরিয়ে যখন ভেতরে ঢুকলাম, চারপাশে নীরবতা ছাড়া আর কিছুই দেখতে পেলাম না। শুধু ভাঙা গাছের টুকরো আর শুকনো পাতার মচমচ শব্দ। গতবার যেখানে বাদুড় উড়েছিল, এবার সেখানে নীরবতা। একটা চাপা উত্তেজনা অনুভব করছিলাম। আমি রক্ষা কবচ হিসাবে আমার তাবিজটা গলায় ঝুলিয়ে নিলাম এবং রুদ্রাক্ষ মালাটা হাতে নিলাম। কাল ভৈরবের মন্ত্রটা মনে মনে যোগ করতে শুরু করলাম। এবার আমি ধীর পায়ে অন্দরের দিকে এগিয়ে গেলাম। আমি আমার প্রতিটি পদক্ষেপে ভীষণ সতর্ক ছিলাম। যে নারী কণ্ঠটি আমাকে কতবার স্বাগত জানিয়েছিল, এবার তার কোনো চিহ্ন দেখতে পেলাম না, কিন্তু আমি অনুভব করছিলাম কেউ যেন আমার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছে। বাড়ির প্রতিটি ইটের কোণায় যেন একটা চাপা শক্তি লুকিয়ে আছে। অন্দরে প্রবেশ করতে করতে এবার আমি সেই জায়গায় পৌঁছালাম যেখানে গতবার অচৈতন্য হয়ে পড়েছিলাম। এবার মেঝেতে কোনো চিহ্ন ছিল না, কিন্তু একটা ঠান্ডা বাতাস অনুভব করলাম, যা বাড়ির বাকি অংশের চেয়ে ভিন্ন ছিল।
মনে হচ্ছিল এই বাতাস কোনো এক অদৃশ্য সত্তার উপস্থিতি জানান দিচ্ছে। আমি আমার রুদ্রাক্ষের মালা শক্ত করে ধরলাম। হঠাৎ কানের কাছে একটা মৃদু ফিসফিস শব্দ শুনতে পেলাম। গতবারের মতো এত তীব্র আওয়াজ নয়, কিন্তু আরো ভীতিপ্রদক। মনে হচ্ছিল যেন কেউ আমার খুব কাছে এসে দাঁড়িয়ে কথা বলছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। শব্দগুলো স্পষ্ট ছিল না, কিন্তু একটা চাপা আর্তনাদ আর হতাশা অনুভব করেছিলাম, যেন বহু আত্মার কান্না মিশে আছে সেই ফিসফিসে। কিশোরী জিজ্ঞাসা করলো, কিসের ফিসফিসানি ঠাকুর মশাই? মনে হচ্ছিল যেন বহু মানুষের কণ্ঠস্বর একসঙ্গে মিশে গেছে। মুক্তি, মুক্তি দাও। মাঝে মাঝে এমন কিছু শব্দ ভেসে আসছিল, কিন্তু বেশিরভাগটাই ছিল অস্পষ্ট। আমি চোখ বন্ধ করে কাল ভৈরবের মন্ত্র আরো জোরে জপ করতে লাগলাম। আমার সাধনার ক্ষমতা দিয়ে বুঝতে পারছিলাম এরা কোনো সাধারণ আত্মা নয়। এরা সেই সব আত্মা যাদের সেই কালী মন্দিরে বলি দেওয়া হয়েছিল বা এই বাড়ির অভিশাপের শিকার হয়েছিল। যখন শব্দগুলো কিছুটা কমলো, তখন আমি চোখ খুললাম। দেখলাম আমার সামনে দিয়ে একটা মৃদু আলোর রেখা বাড়ির ভেতর দিকে এগিয়ে যাচ্ছে। মনে হলো যেন কেউ আমাকে পথ দেখাচ্ছে। আমি কোনো দ্বিধা না করেই সেই আলোর রেখা অনুসরণ করতে লাগলাম। আলোটা আমাকে একটা ভাঙা দরজার পাশ দিয়ে নিয়ে গেল একটি জায়গায়, যা একসময় হয়তো চৌধুরী পরিবারের সদস্যদের পদচারণায় মুখরিত ছিল। এখন সেখানে শুধু ভাঙা আসবাবপত্র আর ওই মাকড়সার জাল। আলোর রেখাটা আমাকে একটা বড় ঘরের দিকে নিয়ে গেল। ঘরটা ছিল অন্ধকার, কিন্তু জানালার ভাঙা কাঁচ দিয়ে বাইরে থেকে আসা মেঘলা দিনের আলো এসে পড়ছিল। ঘরের মাঝখানে একটা ভাঙা কাঠের টেবিল, আর তার চারপাশে ছড়ানো ছিল কিছু পুরনো কাগজ আর ভাঙা মূর্তি। আলোটা ঠিক সেই টেবিলের উপরে গিয়ে থেমে গেল। তারানাথের কণ্ঠস্বর আবারও গম্ভীর হয়ে উঠল, যেন তিনি এক গভীর গোপন রহস্যর দ্বার উন্মোচন করতে চলেছেন। আমি টেবিলের কাছে গেলাম। আমার হাতে ধরা রুদ্রাক্ষের মালাটা যেন আরো উত্তপ্ত হয়ে উঠেছে। টেবিলের উপর একটা মোটা ডায়েরি পড়েছিল, আর পাতাগুলো হলুদ হয়ে গেছে। তার ডায়েরির উপরে লেখা ছিল হরিপদ চৌধুরী, সাল 1951। আমার বুকটা ধক করে উঠল। আমি কাঁপতে কাঁপতে ডায়েরিটা খুললাম। প্রথম পাতায় লেখা ছিল জমিদারের হাতের লেখা, যা ছিল একটু কিছুটা এলোমেলো এবং প্রচণ্ড ক্রোধে ভরা। প্রথম কিছু পাতা জমিদার তার নিজের ক্ষমতা, তার পূজার বর্ণনা এবং গ্রামবাসীদের প্রতি তার ঘৃণার কথা লিখেছিলেন। তারিখ দিয়ে লেখা ছিল 10ই আশ্বিন। আজ আবার এক মূর্খ গ্রামের লোককে বলি দিলাম। কালীর তুষ্টির জন্য এর প্রয়োজন ছিল। ওরা বোঝে না আমি কি ক্ষমতা লাভ করেছি। এমন সব ভয়ানক কথা লেখা ছিল। আমি পাতা উল্টে চললাম। প্রতিটি শব্দ যেন আমাকে এক অন্ধকার অতীতে টেনে নিয়ে যাচ্ছিল। ডায়েরির মাঝামাঝি গিয়ে এক নতুন মোড় এলো। জমিদারের স্ত্রীর লেখা ছিল সেটা। এক পাতায় লেখা ছিল, আমার স্ত্রী আজ মন্দিরে গিয়েছিল। তাকে নিষেধ করেছিলাম, কিন্তু সে মানেন। তার চোখে ভয় দেখেছি। সে যেন কিছু দেখে ফেলেছে যা তার দেখা উচিত ছিল না। পরের পাতায় লেখা, সে এখন অন্যরকম আচরণ করছে, আমার পুজোয় বাধা দিচ্ছে। মনে হচ্ছে তার মধ্যে অন্য কোনো সত্তা প্রবেশ করেছে। কালী কি আমার প্রতি রুষ্ট হয়েছে? এই কথাগুলো পড়ে নারায়ণের দেওয়া তথ্য মনে পড়ল। জমিদার স্ত্রী নাকি মন্দির থেকে ফেরার পর থেকে অস্বাভাবিক হয়ে গিয়েছিলেন। আরেক পাতায় লেখা ছিল, আজ আমি আমার স্ত্রীকে বেঁধে রেখেছি। সে অনবরত চিৎকার করছে। মায়ের কাছে ক্ষমা চেয়েছি। এই বাড়ি এখন আর পবিত্র নয়, শয়তান প্রবেশ করেছে। প্রতিটি শব্দ যেন জমাট বাঁধা ভয় আর উন্মাদনা নিয়ে লেখা, যা বোঝাচ্ছিল জমিদার তখন তার মানসিক ভারসাম্য হারাতে শুরু করেছেন। তার পরের পাতাগুলো তো আরো ভয়ঙ্কর। জমিদার তখন বিশ্বাস করতে শুরু করেছেন যে তার স্ত্রীর মধ্যে কোনো আত্মার প্রকাশ ঘটেছে। তার মাধ্যমে কেউ তাকে ধ্বংস করতে চাইছে। তিনি লিখেছেন, আমার পরিবারকে রক্ষা করতে আমাকে আরো শক্তিশালী হতে হবে। কালীর কাছে আমি আরো রক্ত দেব। এই শয়তানকে আমি পরাজিত করব। এবং শেষ কিছু পাতায়
এসে আমি স্তম্ভিত হয়ে গেলাম। সেই পাতায় লেখা, আজ আমি আমার স্ত্রী, পুত্র, পুত্রবধূ আর তার 3 সন্তানকে হত্যা করতে চলেছি। জানি না এটা ঠিক হচ্ছে কি না, কিন্তু আমার আর কোনো উপায় নেই। সেই আওয়াজগুলো আমায় গ্রাস করেছে, আমার কান ব্যথায় ফেটে যাচ্ছে। আমি আর নিতে পারছি না, আমি আর পারছি না। সেটাই ছিল ডায়েরির শেষ পাতা। তারানাথ ডায়েরিটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। তার মুখ দেখে মনে হচ্ছিল তিনি যেন অনেক বছর আগের সেই দিনটিতে ফিরে গেলেন। ডায়েরিটা পড়ে আমি সমস্ত রহস্য বুঝতে পারলাম। হরিপদ চৌধুরী তার স্ত্রীর মধ্যে কোনো এক অশুভ সত্তার প্রবেশ দেখেছিল, যা তার পরিবারকে গ্রাস করেছিল, এবং সেই বাড়িতে এমন কিছু শক্তিশালী আত্মার প্রবেশ হয়েছিল যা তাকে তিষ্ঠতে দেয়নি। সেই ডায়েরির প্রতিটা পাতা যেন চাবুকের ঘা মারছিল আমার মনে। হরিপদ চৌধুরীর উন্মাদনা আর তার নিজের হাতে তার পরিবারকে শেষ করার যন্ত্রণা দুটোই যেন মিলে মিশে একাকার হয়ে গিয়েছিল। কিন্তু কেন এমন হলো? কেবল অশুভ আত্মার প্রবেশ, নাকি এর পেছনে আরো গভীর কোনো কারণ ছিল? আমার সাধনার অভিজ্ঞতা আমাকে বারবার বলছিল, অশুভ শক্তি সহজে প্রবেশ করতে পারে না যদি না তাদের জন্য কোনো দ্বার খোলা হয়। আর সেই দ্বার সম্ভবত জমিদার নিজেই খুলে দিয়েছিলেন তার অতিরিক্ত বলি আর তন্ত্র সাধনার ভুল প্রয়োগের মাধ্যমে। আমি ডায়েরিটা হাতে নিয়ে চোখ বন্ধ করে আরো একবার কাল ভৈরবের মন্ত্র জপ করলাম। এবার মন্ত্রের প্রতিটি শব্দ আমার মস্তিষ্কের প্রতিটি কোণে যেন প্রকম্পিত হতে লাগলো। আমি অনুভব করলাম এই বাড়িতে ছড়িয়ে থাকা অসংখ্য আর্তনাদকারী আত্মা আমার দিকে আরো বেশি আকৃষ্ট হচ্ছে, যেন তাদের মুক্তির একমাত্র ভরসা আমি। সেই ফিসফিসানি আরো তীব্র হলো, তবে এবার তা কেবল ভীতিপ্রদ ছিল না, তাতে এক ধরনের আকুতি মিশেছিল। মুক্তি, মুক্তি। আমি বুঝতে পারছিলাম ডায়েরিটা আমার হাতে আসার পর থেকেই এই আত্মারা যেন আমার কাছে একটা বার্তা চাইছে, তাদের মুক্তির পথ। আমার মনে পড়ল নারায়ণ বলেছিল, জমিদার শপথ নিয়েছিলেন এই বাড়ি কেউ ভাঙতে পারবে না। কিন্তু একটা পরিবারের এমন করুণ পরিণতি, নিশ্চয়ই এর পেছনে কালী পুজোর ভুল প্রয়োগ বা কোনো গুরুতর তন্ত্রক্রিয়া ত্রুটি ছিল। জমিদার হয়তো ভেবেছিলেন অধিক বলিদানের মাধ্যমে তিনি আরো বেশি শক্তি অর্জন করবেন, কিন্তু সম্ভবত তিনি যা অর্জন করেছিলেন তা ছিল অশুভ শক্তির দ্বার উন্মোচন। তিনি হয়তো কালীর নামে নরবলি দিয়ে শয়তানকে ডেকে এনেছিলেন, যার ফলস্বরূপ তার নিজের পরিবারিক গ্রাস হয়েছিল। ডায়েরিটা পড়ার পর আমার পরবর্তী পদক্ষেপ কি হবে তা পরিষ্কার হয়ে গেল। আমাকে ওই কালী মন্দিরে যেতেই হবে, যেখানে সমস্ত ঘটনার সূত্রপাত। সেখানেই হয়তো সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। কিন্তু এই কাজটা সহজ ছিল না। গ্রামের লোক সেই মন্দিরের ত্রিসীমানায় যায় না, এবং জমিদারের দাদুর কথা অনুযায়ী যে সেই অঙ্গীকার ভাঙবে তাকে তিনি টেনে নিয়ে যাবেন তার জগতের অন্ধকারে। তবুও আমার ভয় লাগছিল না, বরং এক অদম্য সংকল্প আমাকে টেনে নিয়ে যাচ্ছিল। আমি অনুভব করছিলাম এই আত্মাদের মুক্তি দেওয়া আমার সাধনার এক অনিবার্য অংশ হয়ে উঠেছে। আমি সাবধানে টেবিল থেকে ডায়েরিটা তুলে আমার ছোলায় রাখলাম। বাড়ির ভেতরের নিস্তব্ধতা আবার আমাকে গ্রাস করল। সেই মৃদু আলো রেখাটা তখনও ছিল, তবে এবার সেটা আমার সামনে দিয়ে নয়, যেন মন্দিরের দিকে ইঙ্গিত করছিল। আমি সেই ইঙ্গিত অনুসরণ করে এগিয়ে চললাম। বাড়ির ভাঙাচোরা অংশগুলো পেরিয়ে স্যাঁতস্যাঁতে দেওয়ালগুলোর পাশ দিয়ে আমি একটা সরু গলিপথে পৌঁছালাম। সেই পথটা যেন অন্ধকার আর নিস্তব্ধতার এক দীর্ঘ সুড়ঙ্গ। কিছুক্ষণ হাঁটার পর
আমি একটা ছোট খোলা জায়গায় পৌঁছালাম। চারপাশটা আগাছায় ঢাকা, আর তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ভাঙাচোরা কাঠামো। সেটাই সেই কালী মন্দির। মন্দিরটা ছিল খুবই ছোট, কিন্তু তার পরিবেশটা ছিল ভয়ঙ্কর ভারী। মন্দিরের ভেতরে একটা পোড়া গন্ধ ভেসে আসছিল, যেন অনেক বছর ধরে এখানে কিছু পোড়ানো হয়েছে। ভেতরে একটা ছোট পাথরের মূর্তি ছিল, যা ছিল কালীর বিকৃত রূপ। মূর্তিটার চোখগুলো ছিল শূন্য, যেন সমস্ত যন্ত্রণা আর অভিশাপ ধারণ করে আছে তা। মন্দিরের ভেতরে পা রাখতেই আমার রুদ্রাক্ষ মালাটা প্রচন্ড উত্তপ্ত হয়ে উঠল। আমি বুঝলাম আমি সঠিক জায়গায় পৌঁছেছি। এখানে যে অশুভ শক্তি বাসা বেঁধে আছে তা কল্পনার চেয়েও ভয়ঙ্কর। আমি মন্ত্র জপ করতে শুরু করলাম। আমার কণ্ঠস্বর মন্দিরের নিস্তব্ধতাকে ভেঙে দিল, আর সেই শব্দগুলো যেন দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। মন্ত্র জপ করতে করতেই আমি অনুভব করলাম মন্দিরটার ভিতর থেকে একটা ঠান্ডা হাওয়া আমার দিকে ধেয়ে আসছে। সেই হাওয়াতে একটা প্রাচীন বিষাদ আর ক্রোধের মিশ্রণ ছিল। আমি বুঝতে পারছিলাম জমিদার হরিপদ চৌধুরী এবং তার বলি দেওয়া আত্মারা এই মন্দিরের সঙ্গে গভীরভাবে আবদ্ধ। তারা এই স্থান ত্যাগ করতে চায় না, অথবা হয়তো তারা আটকে আছে এই অভিশাপের জালে। হঠাৎ করেই মন্দিরের ভেতরকার পরিবেশ বদলে যেতে শুরু করলো। ফিসফিসানি রূপান্তরিত হলো কোলাহলে। মনে হলো অসংখ্য কণ্ঠস্বর একসঙ্গে আর্তনাদ করছে, হাসছে। আর কিছু বোঝার আগেই আমার মনে হলো আমি যেন বহু মানুষের ভিড়ে আটকা পড়েছি। বাচ্চাদের কান্নার আওয়াজ, নারীদের দীর্ঘশ্বাস আর পুরুষদের তীব্র ক্রোধ এছাড়াও আমাকে ঘিরে ধরল। আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। সবাই একসাথে বলছে, মুক্তি দাও, মুক্তি দাও, মুক্তি দাও। এরাই ছিল সেই আত্মারা যারা জমিদার হরিপদ চৌধুরীর দ্বারা বলি হয়েছিল। আমি চোখ বন্ধ করে কাল ভৈরবের মন্ত্র আরো তীব্র গতিতে জপ করতে শুরু করলাম, সাথে এই মুক্তির জন্য আবেদন করতে শুরু করলাম। আমার শরীর কাঁপছিল, কিন্তু আমি জানতাম আমাকে অবিচল থাকতে হবে। আমার সাধনার সমস্ত শক্তি দিয়ে আমি ওই আত্মাদের সঙ্গে সংযোগ স্থাপন করার চেষ্টা করলাম। আমি তাদের যন্ত্রণা অনুভব করতে পারছিলাম। তাদের মুক্তির আকুতি আমার হৃদয়ে প্রবেশ করছিল। মন্ত্র জপ করতে করতে আমি অনুভব করলাম আমার শরীরের ভিতর দিয়ে একটা শক্তি প্রবাহিত হচ্ছে, যা ওই নেতিবাচক শক্তিকে প্রতিহত করার চেষ্টা করছে। আমি স্পষ্ট দেখলাম মন্দিরটার চারপাশে একটা আলোর বলয় তৈরি হচ্ছে, যা ধীরে ধীরে বাইরের দিকে প্রসারিত হচ্ছে। এই আলো ছিল কাল ভৈরবের শক্তি, যা অশুভ শক্তিকে বিতাড়িত করে এবং পথভ্রষ্ট আত্মাদের মুক্তি দান করে। আমি দেখতে পেলাম সেই আলোর বলয়গুলো থেকে শয়ে শয়ে প্রেত আত্মারা বাতাসে মিলিয়ে যেতে শুরু করলো। সে যে কি ভয়ঙ্কর দৃশ্য তোমাদের কি বলবো। আমার মন্ত্রের শক্তি যখন তুঙ্গে, সেই কোলাহল ধীরে ধীরে স্তিমিত হতে লাগলো। আর্তনাদগুলো আস্তে আস্তে বাতাসে মিশতে শুরু করলো, যেন তাদের মধ্যে এক ধরনের স্বস্তি ফুটে উঠছিল। আমি বুঝলাম আমার সাধনা সফল হচ্ছে, এই আত্মারা মুক্তির পথ খুঁজে পাচ্ছে। ঠিক সেই মুহূর্তে আমি কালী মূর্তির সামনে একটা ছায়ামূর্তিকে দেখতে পেলাম। সেটা ছিল জমিদার হরিপদ চৌধুরীর ছায়া। তার মুখ ছিল যন্ত্রণা ক্লিষ্ট, চোখগুলো শূন্য, আর তার শরীরটা যেন বাতাসে মিলিয়ে যেতে চাইছে। তিনি আমার দিকে হাত বাড়িয়ে কিছু বলার চেষ্টা করলেন, কিন্তু তার কণ্ঠস্বর ছিল অস্পষ্ট। হয়তো তিনি ক্ষমা চাইছিলেন, হয়তো তিনি চাইছিলেন মুক্তি। আমি তার দিকে তাকিয়ে একটা গভীর শ্বাস নিলাম এবং মনে মনে বললাম, শান্তি পাও জমিদার, তোমার কৃতকর্মের ফল ভোগ করেছ, এবার বিশ্রাম নাও। তারপর হঠাৎ দেখতে পেলাম উল্টো দিকে একদল অবয়ব হেঁটে চলে যাচ্ছে। জমিদার, তার স্ত্রী, সন্তান, পুত্রবধূ ও তার 3 সন্তান। মনে মনে তখন আমি একটাই কথা বলছিলাম, জমিদারের শাস্তি কেন তাদের পরিবারকে ভোগ করালে ঠাকুর?
সেই বাচ্চাগুলোই বা কি দোষ করেছিল? কিন্তু উপায় তো নেই, সে সবই এখন অতীত। আস্তে আস্তে সেই অবয়বগুলো বাতাসে মিশতে শুরু করল। আমার মন্ত্র যখন শেষ হলো তখন মন্দিরটা পুরোপুরি শান্ত হয়ে গেল। সেই বাতাস, সেই ফিসফিসানি, সেই কোলাহল সব মিলিয়ে গেল, যেন এতক্ষণ যা ছিল তা কেবলই একটা দুঃস্বপ্ন। মন্দিরটা এখন নিস্তব্ধ। পবিত্র বাতাসের পরশে যেন সে তার সমস্ত কলঙ্ক থেকে মুক্ত। আমি ধীরে ধীরে চোখ খুললাম। মন্দিরের ভেতরে কোনো ছায়া ছিল না, শুধু সেই পাথরের কালী মূর্তিটা শান্তভাবে দাঁড়িয়েছিল, যেন সে নিজেও দীর্ঘদিনের অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। আমি দীর্ঘশ্বাস ফেলে মন্দির থেকে বেরিয়ে এলাম। সূর্য তখন আকাশে উঁকি দিচ্ছে। বাতাসটা শীতল হলেও তাতে এক ধরনের প্রশান্তি ছিল। যে স্থানে সম্পূর্ণ নীরবতা গ্রাস করেছিল সেখান থেকে পাখিদের কিচিরমিচিরের শব্দ আমি অনুভব করলাম। আমার কাঁধ থেকে একটা বিশাল বোঝা নেমে গেছে। এই বাড়ির অভিশাপ থেকে মুক্তি পেয়েছিল এই গ্রামের মানুষ, আর সবচেয়ে বড় কথা, মুক্তি পেয়েছিল সেই সমস্ত নিরপরাধ আত্মারা যারা এতদিন এই বাড়িতে আটকা পড়েছিল। আমি ধীরে ধীরে কালী মন্দির থেকে বেরিয়ে এলাম। গ্রামের দিকে হেঁটে চললাম, যেখানে নারায়ণ হয়তো আমার জন্য অপেক্ষা করছিল। পথের ধারে গাছগুলো যেন নতুন করে নিঃশ্বাস নিচ্ছিল, পাখিরা কলরব করছিল। মনে হচ্ছিল এই গ্রামের উপর থেকে এক কালো ছায়া সরে গেছে এবং নতুন করে জীবন ফিরে এসেছে। আমি জানি এই ঘটনা আমার সাধনা জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। হরিপদ চৌধুরীর চিঠি আমাকে এক অদ্ভুত রহস্যের গভীরে টেনে নিয়ে গিয়েছিল, কিন্তু সেই রহস্য উন্মোচনের মাধ্যমে আমি বহু আত্মাকে মুক্তি দিতে পেরেছিলাম, আর তাদের সাথে মুক্তি পেয়েছিল আমারও এক গভীর জিজ্ঞাসা। তারানাথ থামলেন। তার চোখে এক অদ্ভুত শান্তি ঝলমল করছিল। আমি আর কিশোরী দুজনেই স্তব্ধ হয়ে বসেছিলাম। বাইরের আবহাওয়া যেন শান্ত হয়ে গেছে, বিদ্যুৎ চমকানোও বন্ধ হয়েছে। মেঘেরা সরে গিয়ে এক টুকরো চাঁদের আলো উঁকি দিচ্ছে। তারপর নারায়ণ আর পদ্মা কি বললেন? আমি যখন নারায়ণের বাড়িতে ফিরলাম তখন সকাল হয়ে গেছে। নারায়ণ এবং পদ্মা দুজনেই অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আমাকে অক্ষত দেখে তাদের চোখে মুখে স্বস্তির ছাপ স্পষ্ট ছিল। আমি তাদের সব কথা খুলে বললাম, ডায়েরির কথা, জমিদারের উন্মাদনার কথা এবং সেই আত্মাদের কাহিনী। তারা প্রথমে বিশ্বাস করতে পারছিল না, কিন্তু যখন তারা দেখল যে আমি সম্পূর্ণ সুস্থ এবং বাড়ির পরিবেশ শান্ত হয়ে গেছে, তখন তাদের মুখে এক অনাবিল আনন্দ ফুটে উঠল। ঠাকুর, আপনি আপনি এই গ্রামের উপর থেকে এক বিশাল অভিশাপ তুলে নিয়েছেন। আমরা আমরা চিরকাল আপনার কাছে ঋণী থাকব। হ্যাঁ ঠাকুর, এখন আমাদের বাচ্চারা নির্ভয়ে খেলাধুলো করতে পারবে। রাতে আর কোনো চিৎকার শোনা যাবে না। আমি তাদের বললাম, এই বাড়িতে আর কেউ থাকবে না, এটি ভেঙে দেওয়া উচিত, কারণ এই অভিশাপের শেষ চিহ্নটুকুও মুছে ফেলা দরকার। নারায়ণ এবং গ্রামবাসী আমার কথা মেনে নিল। পরে শুনেছি গ্রামবাসীরা সেই বাড়িটি সম্পূর্ণরূপে ভেঙে দিয়েছিল এবং সেই জমিতে একটি ছোট আশ্রম তৈরি করেছিল, যেখানে প্রতিদিন শান্তি পাঠ করা হয়। তারানাথ একটি অতৃপ্ত হাসি হাসলেন। তার গল্পটা শেষ হয়েছে, কিন্তু তার প্রভাব আমাদের মনে একটা গভীর ছাপ ফেলেছে। সেই থেকে আমি যখনই মালদহের আশেপাশে যাই, দক্ষিণপুর গ্রামে একবার করে ঘুরে আসি। এখন সেখানে নতুন জীবন শুরু হয়েছে। সেই পোড়ো বাড়ির জায়গা এখন এক শান্ত আশ্রম, যেখানে প্রতিদিন সান্ধ্য প্রার্থনা হয়। সেই ভয়ালো স্মৃতির উপরে যেন শান্তির প্রলেপ পড়েছে। তারানাথ থামলেন। বাইরে চাঁদ উঠেছে। তার স্নিগ্ধ আলোয় মটলেনের বাড়িটা যেন আরো রহস্যময় দেখাচ্ছে। আমরা দুজনেই চুপ করে বসে রইলাম। তারানাথের ওই অলৌকিক অভিজ্ঞতা যেন আমাদের নিজস্ব উপলব্ধির জগৎকে আরো প্রসারিত করে দিল। অবিশ্বাস্য ঠাকুরমশাই,
আপনার জীবন সত্যি সত্যি সাধারণের বাইরে। হ্যাঁ ঠাকুরমশাই, এমন ঘটনা আমাদের কাছে শুধু গল্প নয়, যেন এক জীবন্ত ইতিহাস। এই অভিজ্ঞতাগুলো আমাদের শিখিয়ে দেয় জগতের বাইরেও এক অদৃশ্য শক্তি কাজ করে। ঠিকই বলেছ কিশোরী, এই জগৎ রহস্যময়, আর এই রহস্য ভেদ করাই আমাদের মতো সাধকদের কাজ। শুধু পার্থিব জ্ঞান দিয়ে সবটা বোঝা যায় না, তার জন্য দরকার আধ্যাত্মিক দৃষ্টি আর সাহস। এই ঘটনা আমাকে শিখিয়েছিল কিছু আত্মা মুক্তির জন্য আমাদের সাহায্যের অপেক্ষায় থাকে। তাদের জন্য সঠিক পথের দিশা দেখাতে পারলেই তারা শান্তি পায়। তারানাথ দীর্ঘশ্বাস নিলেন। তার চোখে তখন এক গভীর প্রশান্তি। তিনি আবারও একটা সিগারেট ধরালেন, আর সেই ধোঁয়ার কুণ্ডলী যেন এক রহস্যময় অতীতকে ধীর গতিতে মেলিয়ে দিচ্ছিল। আমরা বুঝলাম তারানাথের হয়তো এখনো অনেক গল্প আছে, যা হয়তো একদিন তিনি আমাদের শোনাবেন। আপাতত এই গল্প আমাদের মনকে এক অন্য জগতে নিয়ে গেছে, যেখানে বাস্তব আর অলৌকিকতার সীমারেখা অনেকটাই অস্পষ্ট। তারানাথের কাহিনী শেষ হতে আমি আর কিশোরী আস্তে আস্তে রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। একটা অদ্ভুত নীরবতা ছিল আমাদের দুজনের মধ্যেই, যেন আমরাও সেই ঘটনার সাক্ষী ছিলাম। পরিবারের কথা ভেবে সামান্য কষ্ট হচ্ছিল, কিন্তু পাপের শাস্তি একদিন না একদিন পেতে হয়, এই কথাটা আমি আমার ঠাকুরমশাইয়ের কাছ থেকে শুনেছিলাম। যাই হোক, বৃষ্টিটা এখন অল্প বিস্তর হয়ে চলেছে। কিশোরীকে তার বাড়ির সামনে পৌঁছে দিয়ে আমিও চললাম আমার বাড়ির উদ্দেশ্যে। ভালো থাকবেন সকলে। কাহিনীটি গিয়ে আবার লিখতে হবে। কত পাঠকরা অপেক্ষা করে রয়েছে কাহিনীগুলো পড়ার জন্য। সেই সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। সকাল থেকে একবারও বাড়ি থেকে বেরোতে পারিনি। এখন বিকেল 5টা। দুপুরের দিকে একবার বৃষ্টি থামলেও বিকেল থেকে আবার শুরু হয়েছে। দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা ভাত ঘুম দিয়ে এই সবে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে চা খেতে খেতে ভাবছি যে এখন কি করব। আজ বিকেলটাও বাড়িতে বসে থাকতে হবে। ঠিক এমন সময় দরজায় একটা টোকা পড়ল। আমি গিয়ে দরজা খুলতেই দেখি কিশোরী হাসি মুখে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তার শরীর একবারে কাক ভেজা। আমি ব্যস্ত হয়ে বললাম, এই যে কিশোরী, ইস, একেবারে কাক ভেজা হয়ে গেছ হে। ভেতরে এসো, ভেতরে এসো, পোশাকটা বদলে নাও শিগগির। আমি কিশোরীর হাত ধরে ঘরের ভিতরে নিয়ে এলাম। না না, এখন আর ভিতরে যাব না, তার চেয়ে চলো তারানাথ তান্ত্রিকের বাড়ি ঘুরে আসা যাক। এই বৃষ্টির দিনে ওনার মুখ থেকে একটা সত্যি ভূতের গল্প শুনবো না, তা কি কখনো হয়? কিশোরীর কথা শুনে আমার হঠাৎ করেই ঠাকুরমশাইয়ের কথা মনে পড়ে গেল। আমি কিশোরীকে বললাম, তাহলে চলো মঠ লেনে যাওয়া যাক। তুমি একটু বসো, আমি পোশাকটা বদলে আসি। হ্যাঁ বেশ। তারপরে আমি ঘরের ভিতরে গেলাম পোশাক বদলাতে, আর কিশোরী আমার ঘরের বৈঠকখানায় বসে রইল। মিনিট খানেক পরে পোশাক বদলে কিশোরী আর আমি দুজনেই ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম তারানাথ ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। তখনও মুষলধারে বৃষ্টি ঝরছে, তাই আর হেঁটে না গিয়ে আমরা ঠিক করলাম যে ট্রামে করেই যাব। আর আমাদের সামনে একটা ট্রাম যাচ্ছিল, সেটাতেই উঠে পড়লাম। তারপরে ট্রাম তার নিজের গন্তব্যে চলতে লাগল। কিন্তু মঠলিনে যখন পৌঁছলাম তখন সন্ধে 7টা। আমরা ট্রাম থেকে নেমে ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে হাঁটা দিলাম। কিন্তু তার আগে মঠলিনের তেলে ভাজার দোকান থেকে এক ঠোঙা গরম গরম আলুর চপ এবং গরম গরম রসে ভাজা লাল লাল জিলিপি কিনে নিলাম। তারপরে চলতে শুরু করলাম ঠাকুরমশাইয়ের বাড়ির উদ্দেশ্যে। ঠাকুরমশাইয়ের বাড়িতে যখন পৌঁছলাম তখনও বৃষ্টি হচ্ছে। আমরা ঠাকুরমশাইয়ের বাড়ির দরজায় টোকা দিলাম। কিছুক্ষণ টোকা দেওয়ার পরে স্বয়ং ঠাকুরমশাই এসে দরজাটা খুলে দিলেন। তারপরে আমাদের দেখে বললেন, এই যে তোমরা এসে গেছো, আমি তো ভাবছিলাম তোমরা কখন আসবে। এসো এসো, ভেতরে এসো। আমি আর কিশোরী একটু অবাক হয়ে ঠাকুরমশাইয়ের দিকে তাকালাম। ঠাকুরমশাই জানতেন আমরা ওনার বাড়িতে আসব?
আমরা তার দিকে তাকিয়ে আছি দেখে তিনি বললেন, কি হলো, ভেতরে এসো। তোমরা যে কাক ভেজা হয়ে গেলে। আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের সঙ্গে বাড়ির ভিতরে ঢুকলাম। ঠাকুরমশাই আমাদের বৈঠকখানায় বসিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। কিছুক্ষণ পরে দুটো গামছা এবং শুকনো কাপড় ঘর থেকে বার করে এনে আমাদের দিয়ে বললেন, নাও, এগুলো তাড়াতাড়ি পরে নাও, না হলে যে সদ্য অসুখে পড়বে। আমি আর কিশোরী ঠাকুরমশাইকে বললাম, হ্যাঁ ঠাকুরমশাই। ঠাকুরমশাই ঘরের ভিতরে চলে যেতেই আমি আর কিশোরী পোশাক পরিবর্তন করলাম। তারপরে বৈঠকখানার চৌকিতে পা তুলে আরাম করে বসলাম। কিছুক্ষণ পরে ঠাকুরমশাই আমাদের জন্য গরম গরম ধোঁয়া ওঠা চা আর তেল চপচপে করে মুড়ি মাখা এবং একটি থালায় জিলিপি এবং তেলে ভাজা নিয়ে এলেন। তারপরে সামনে ওগুলোকে রেখে তক্তপোষের উপরে পা তুলে আরাম করে বসলেন। তারপর বললেন, নাও, তোমরা খেয়ে নাও, তারপর তোমাদের আমার জীবনের একটি অভিজ্ঞতার কথা শোনাবো। এই তো মেঘ না চাইতেই চল আর কি। আমি, কিশোরী এবং ঠাকুরমশাই আমরা তিনজন আনন্দ সহকারে মুড়ি, চা আর তেলে ভাজা খেতে লাগলাম। তারপরে খাওয়া দাওয়া শেষ করে হাত মুখ ধুয়ে আবার তক্তপোষে এসে বসলাম। ঠাকুরমশাই বললেন, দাও দেখি, তোমাদের একটা পাসিং শো দাও। কিশোরী ঠাকুরমশাইয়ের জন্য নতুন কেনা পাসিং শোয়ের প্যাকেটটা ঠাকুরমশাইয়ের দিকে এগিয়ে দিল। ঠাকুরমশাই সেইখান থেকে একটা পাসিং শো বের করে ধরিয়ে ঘন ঘন টান দিতে লাগলেন। সিগারেট খাওয়া শেষ হলে ঠাকুরমশাই ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় সিগারেটের দগ্ধাবশেষ গুঁজে দিয়ে খানিকক্ষণ চোখ বুজে বসে রইলেন। আমি আর কিশোরী ঠাকুরমশাইয়ের এই অবস্থার কথা জানি। ঠাকুরমশাই নিজের অতীত জীবনের কোনো ঘটনা মনে করছেন আমাদের শোনাবেন বলে। খানিকক্ষণ বসে থাকার পর ঠাকুরমশাই শুরু করলেন। ঠাকুরমশাই বললেন, যে সময়ের কথা বলছি তা আজ প্রায় বহু বছর আগেকার কথা। তখন আমার বয়স খুব কম, সাধুসঙ্গ করে বেড়াচ্ছি। পথে পথে সাধুসঙ্গ পেলে সাধুসঙ্গ লাভ করি, না হলে ভবঘুরের মতো এদিক ওদিক ঘুরে বেড়ায়। কোনো গৃহস্থের বাড়িতে রাত্রিটা আশ্রয় নেই। তারপর আবার বেরিয়ে পড়ি অচেনার উদ্দেশ্যে। সেই সময় আমার খুব ভালো কেটেছে, বুঝলে। কোনো পিছুটান ছিল না তো। তা যাকে, এইরকমই পথে পথে হেঁটে বেড়াচ্ছি। হাঁটতে হাঁটতে এক সময় ক্লান্ত হয়ে একটি ফাঁকা মাঠের কাছে পৌঁছালাম। দেখলাম মাঠের ওপাশে একটি বিশাল বাড়ি। দেখে মনে হলো এটা কোনো রাজবাড়ি হবে, হয়তো হয়তো লোকজন আছে। সেই ভেবে আমি সেই রাজবাড়ির দিকে এগিয়ে গেলাম। রাজবাড়িতে গিয়ে দেখলাম গেটে কোনো লোকজন নেই, তাই ঢুকেই বললাম রাজবাড়ির ভেতরে। আমি ভেতরে ঢুকে এদিক ওদিক দেখছি, এমন সময় একটা ভারী গলায় কে যেন আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কে? কোথা থেকে আসছেন? ওরে বাবা, এ আবার কে? আমি পিছনে ফিরে দেখলাম একটা 40-50 বছরের লোক। ভদ্রলোকের 40 বছর পেরোলেও এখনো তিনি বেশ সুপুরুষ। আমি তার দিকে নমস্কারের ভঙ্গিতে হাত তুলে নমস্কার করলাম। তারপর বললাম, আগে আমার নাম তারানাথ চক্রবর্তী। আমি অনেক দূরে থাকি, এইখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি। বলতে পারেন আমি একজন ভবঘুরে পথিক। সংসারে মন টেকে না, তাই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। অচেনা পথের উদ্দেশ্যে আসলে অনেকক্ষণ ধরে হাঁটছি। হাঁটতে হাঁটতে অনেক রাত হয়ে গেছে, একটু আশ্রয় পাওয়া যাবে? ভদ্রলোকটি আমার দিকে তাকিয়ে হাসলো, তারপর বলল, নিশ্চয়ই ঠাকুরমশাই, আসুন আসুন, ভেতরে আসুন। আমাকে নিয়ে ভদ্রলোকটি ভেতরে গেল। আমি দেখলাম বিশাল বড় বাড়ি, কি সুন্দর সাজানো গোছানো বৈঠকখানা, অন্দরমহল, বারমহল, এইসব আর কি। ভদ্রলোকটি আমাকে বললেন, আগে আমার নাম বরেন্দ্রচন্দ্র রায়। আমি এই গ্রামের শেষ এবং একমাত্র জমিদার।
যদিও জমিদারি খুব একটা নেই, বুঝতেই তো পারছেন, একা মানুষ, বিয়ে থা করিনি, কোনো সন্তানও নেই, তাই আমি এই গ্রামের শেষ জমিদার। তা বেশ, এই বাড়িতে তো আপনি একাই থাকেন, মানে আর কেউ থাকে না? না ঠাকুর মশাই, একখানা চাকর থাকে, সে আবার সকালবেলা রান্না বান্না করে দিয়ে বাড়ি চলে যায়, আবার সন্ধেবেলা আসে। বলতে গেলে আমি সারাদিন এত বড় বাড়িতে একাই থাকি। আসুন আসুন, ভেতরে আসুন। আসলে এই বাড়িতে একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে ঠাকুর মশাই, আর তাছাড়া বংশের অভিশাপ বয়ে বেড়াচ্ছি কিনা, কখন যে কি হয় কিছুই বলা যায় না। শেষের কথাটাই কেমন একটা উদাস হয়ে গেল বরেন্দ্র। আমি জিজ্ঞাসা করলাম, মানে বংশের অভিশাপ মানে কি বলতে চাইছেন আপনি? কি আর বলবো ঠাকুর মশাই, পূর্বপুরুষদের পাপ এখনো বয়ে বেড়াচ্ছি, তাই তো বিয়ে করিনি। বিয়ে করলে যদি সে অভিশাপ সব ধ্বংস করে দেয়। আমি কিছুই বুঝতে না পেরে বরেন্দ্র বাবুর দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। বরেন্দ্র বাবু আমার মনের ভাব বুঝতে পেরে বললেন, ঠাকুরমশাই, এসব কথা এখন হয় থাক, পরে বলবো। হ্যাঁ, আর বলেই বা কি হবে, আর তো বেশি দিন আয়ু নেই আমার। আমি আপনাকে কোনো সাহায্য করতে পারি কি? হ্যাঁ, আমায় সাহায্য করবেন? কিভাবে করবেন ঠাকুরমশাই? আমায় কেউ সাহায্য করতে পারবে না, এই অভিশাপ আমার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে। তবুও বলুন না, যদি আপনাকে সাহায্য করতে পারি। বলবো ঠাকুরমশাই, সব বলবো। আগে আপনি হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিন, মনে তো হচ্ছে আপনি কিছুই খাওয়া দাওয়া করেননি সকাল থেকে। আসুন আসুন, হাত মুখ ধুয়ে নিন, তারপর কিছু খেয়ে নিন। আমি হাত মুখ ধুতে চলে গেলাম। হাত মুখ ধুয়ে এসে দেখি বরেন্দ্র আমার জন্য খাবার বেড়েছে। বরেন্দ্র বলল, ঠাকুরমশাই, আজকে বেশি কিছু নেই, কালকে আপনাকে ভালো মতন রান্না করে খাওয়াবো, আজকে এইটুকুই খেয়ে নিন। ঠিক আছে বরেন্দ্র, আমার কোনো অসুবিধা হবে না। ঠিক আছে ঠাকুরমশাই, ঠিক আছে, আপনি খেয়ে নিন, তারপর আপনাকে আমার বংশের ইতিহাসের কথা বলবো। আমি আর বরেন্দ্র একসাথে খেতে বসলাম। খাওয়া দাওয়া শেষ হলে হাত মুখ ধুয়ে আমি আর বরেন্দ্র আমার ঘরে গিয়ে বসলাম। বরেন্দ্র বলল, আপনি এখন একটু বিশ্রাম করুন ঠাকুরমশাই, কত দূর থেকে এসেছেন আপনি, আপনি আপনি বরং বিশ্রাম করুন। আমি বললাম না বরেন্দ্র, আমার মনে হচ্ছে তোমার খুব বড় বিপদ, আমাকে সবটা তুমি খুলে বলো, না হলে তোমাকে আমি বাঁচাতে পারবো না যে। বরেন্দ্র আমার বাসে ধপ করে বসে পড়ে বলল, অভিশাপ তো একটা নয় ঠাকুরমশাই, অভিশাপ 4-5টা। বেশ তো, তুমি বলো না, আমি সব শুনবো। আমার কথা শুনে বরেন্দ্র খানিকক্ষণ চুপ করে বসে রইল, তারপর কেশে গলা পরিষ্কার করে বলতে শুরু করলো তার বংশের এক অভিশপ্ত হার হিম করা ভয়ঙ্কর ইতিহাস, যে ইতিহাসের কারণে বরেন্দ্র তার পরিবারের সবাইকে হারিয়েছিল। বরেন্দ্র বলল, অভিশাপ তো আর একটা নয় ঠাকুরমশাই, অভিশাপ অনেকগুলো। বেশ তো, তুমি বলো না, আমি শুনছি। তবে প্রথম থেকেই শুরু করি। সে আজ থেকে বহু বছর আগের কথা, তা ধরে রাখুন আজ থেকে প্রায় 100-200 বছর তো হবেই। তখন আমাদের জমিদার বংশ শুরু হয়নি ঠাকুরমশাই, আমরা তখন জমিদারের নায়েব। আমার এক পূর্বপুরুষ ছিলেন, তিনি ছিলেন জমিদারের নায়েব। আমার পূর্বপুরুষ খুব ভালো ছিলেন ঠাকুরমশাই, কোনো দিন কোনো কাজ অন্যায়ভাবে তিনি করেননি। কিন্তু তিনি যে জমিদারের কাছে কাজ করতেন, তিনি ছিলেন অত্যন্ত শয়তান প্রকৃতির একজন মানুষ। এমন কোনো কাজ নেই যা তিনি করেননি তার সমস্ত জীবদ্দশায়। আর তার সেই সব অপরাধের, ঘোরিত অপরাধের সাক্ষী ছিলেন আমার সেই পূর্বপুরুষ। একদিন ওই জমিদার এক ভয়ঙ্কর পাপ কাজ করে ফেললেন, আর সেই জন্য জমিদারি ধ্বংস হলো তার। আর সেই পাপের ফল আমরা এখন পাচ্ছি ঠাকুরমশাই। ঠাকুরমশাই, আমার মৃত্যুর পরে হয়তো এই পাপ ধ্বংস হয়ে যাবে, কিংবা থাকবে আমি জানি না। অভিশাপ তো আর এত সহজে ধ্বংস হয় না ঠাকুরমশাই, জানি না কি হবে। আহা, কি হয়েছিল সেটা আমাকে স্পষ্ট করে বলো, না হলে যে আমি কিছুই করতে পারবো না। আগে ঠাকুরমশাই, ওই যে জমিদার ছিলেন, তিনি একদিন সকালে আমার ওই পূর্বপুরুষকে নিয়ে শিকারে যান। এটি তার একটি নেশা বলতে পারেন।
বছরে অন্তত 7 থেকে 8 বার উনি শিকারে জানার যতবারই যান আমার ওই পূর্বপুরুষকে সাথে নিয়ে যেতেন। সেদিনও তিনি এইরকমই শিকারে গেছেন ওই গভীর জঙ্গলে। সেখানে গিয়ে একটা ফাঁকা জায়গা দেখে তাঁবু ফেলা হয়েছে। জমিদার গভীর জঙ্গলে গিয়ে একটা বড় দেখে হরিণ শিকার করেছেন। পরের দিনই তিনি তার রাজ্যে চলে আসবেন, তাই সেদিন রাতে সবাই তাড়াতাড়ি শুয়ে পড়েছে খাওয়া দাওয়া সেরে। জমিদারবাবু একটি তাঁবুতে শুয়েছেন এবং বাকিরা ভাগাভাগি করে অন্য তাঁবুতে শুয়ে পড়েছে। রাত তখন অনেকটা হয়েছে, সময়টা রাত্রি 2 প্রহর এমন হবে। এমন সময় একটা ঘটনা ঘটল, আর সেই ঘটনা জমিদারবাবুর জীবনটাকে পুরো বদলে দিল। নিকষ কালো অন্ধকারে তখন জমিদারবাবু নিশ্চিন্তে ঘুমাচ্ছেন। হঠাৎ ছমছম করে একটি নুপুরের শব্দ। জমিদারবাবু প্রথমে এতটা বুঝতে পারেননি, কিন্তু নুপুরের শব্দটা অনবরত হচ্ছে। এই সময় জমিদারবাবু উঠে দাঁড়ালেন। তারপর তিনি একটা শব্দ কোথা থেকে আসছে সেটা দেখলেন। তিনি দেখলেন তাঁবুর বাইরে একটা মহিলা দাঁড়িয়ে আছে। তার পরনে বেনারসি শাড়ি, এক গা গয়না, এক মাথা সিঁদুর, হাতে হাতে মোটা মোটা শাখা পরা এবং মাথাটা ঘোমটা দিয়ে ঢাকা। তিনি একটু অবাক হলেন, এত রাতে এই গভীর জঙ্গলে এই মহিলা কি করছেন? তারপরেই তার মনের মধ্যে লোভ জন্মে উঠল। তিনি ওই মহিলার পিছনে গেলেন। মহিলা একভাবে জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছেন। আরো গভীর হচ্ছে জঙ্গল, আর তার পিছনে ছুটছেন জমিদারবাবু। একসময় ওই মহিলা এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালেন যেখানে শুধু জঙ্গল আর জঙ্গল, কোনো জনমানুষের চিহ্ন কোথাও নেই। জমিদারবাবু একটু শঙ্কিত হলেন, এই কোথায় এসে পড়লেন তিনি, আর এ মহিলাই বা কে? এবার ওই মহিলা হাসতে হাসতে জমিদারবাবুর দিকে এগিয়ে গেলেন। তারপর হঠাৎ বললেন, কি রে জমিদার, আমাকে চিনতে পারছিস? আমি সেই যাকে তুই আর তোর নায়েব মিলে খুন করে এই গভীর জঙ্গলে পুঁতে দিয়েছিলিস, মনে পড়ে তোর? কি দোষ ছিল আমার? আমি তো শুধু সুস্থভাবে বাঁচতে চেয়েছিলাম, তাও তুই হতে দিলি না। এবার তোকে কে বাঁচাবে? হ্যাঁ, কে বাঁচাবে তোকে? মুহূর্তের মধ্যে জমিদারবাবুর মাথায় বিদ্যুৎ খেলে গেল। মনে পড়ে গেল আজ থেকে 2 বছর আগের একটি ভয়ঙ্কর অভিশপ্ত রাতের কথা। সেদিন ছিল অমাবস্যার রাত। জমিদারবাবু তার বৈঠকখানায় বসে আছেন। মাথায় দুষ্টু বুদ্ধি খেলছে তার এখন নারী সঙ্গ চাই, কিন্তু এত রাতে নারী কোথায় পাওয়া যাবে? তাই তিনি তার নায়েব অর্থাৎ আমার পূর্বপুরুষকে ডেকে পাঠালেন। তারপর বললেন এক্ষুনি তাকে একটি পরমা সুন্দরী নারী এনে দিতেই হবে। নায়েব শঙ্কিত হয়ে বললেন, জমিদার বাবু, এই পাপ করবেন না, করবেন না এরকম কাজ। এখন আমি কোথায় নারী পাবো? হ্যাঁ। কিন্তু জমিদার কোনো কথা শুনলেন না। তাকে এক্ষুনি একটা নারী এনে দিতেই হবে। নায়েব আর কি করেন? তিনি তখনই মেয়ে খুঁজতে বেরোলেন, কিন্তু কোথাও মেয়ে পাওয়া গেল না। তিনি লজ্জিত মুখে জমিদারবাবুর কাছে ফিরে এলেন। এসে এক আশ্চর্য অমানসিক ভয়ঙ্কর দৃশ্য দেখলেন। জমিদারবাবু একটি মেয়েকে খুন করেছেন। তার সারা শরীরে রক্ত লেগে আছে, আর মেয়েটির দেহ মেঝেতে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়ে আছে। নায়েব ভয়ে ভয়ে জমিদারকে জিজ্ঞেস করলেন, জমিদার বাবু, কি পাপ করলেন? এই মেয়েটি কে? হ্যাঁ। জমিদারবাবু অট্ট হাসিতে ফেটে পড়লেন। তারপর বললেন, এই আমার বাড়ির নতুন বৌমা, তাকে আমি ভোগ করে শেষ করেছি, শেষ। নায়েব, তুমি এই মেয়েটিকে গভীর জঙ্গলে পুঁতে দিয়ে এসো। দেখো কেউ যেন আমার জানতে না পারে। নায়েবের শরীর থরথর করে কাঁপতে লাগলো। এর আগে ঘৃণায় তার সর্বাঙ্গ জ্বলে গেল, কিন্তু তার কিছু করার নেই। সে যদি জমিদার বাবুর কথা না শোনে, তাহলে এই শয়তান জমিদার তাকে মেরে ফেলবে।
তাই বাধ্য হয়ে নায়েব ওই মেয়েটির দেহকে জঙ্গলে একদম গভীর মাটিতে পুঁতে দিল। তারপর সে ওখান থেকে চলে এলো। জমিদার বাবু এসব কথাই ভাবছিল। তারপর হঠাৎ হঠাৎ ওই মহিলা প্রেত মূর্তি ধারণ করে। ওই প্রেত মূর্তি ধারণ করে জমিদার বাবুর গলা টিপে ধরল সে। জমিদার বাবুর দম বন্ধ হয়ে আসতে লাগলো। শেষবারের মতন জমিদার বাবুর আত্মচিৎকারে জঙ্গলের আকাশ পাতাল সব কেঁপে উঠল। চিৎকার শুনে জমিদার বাবুর সঙ্গে যারা যারা ছিলেন সবার ঘুম ভেঙে গেল। তারা জমিদারকে কোথাও দেখতে না পেয়ে আশেপাশে খুঁজতে লাগলো। এমন সময় জমিদার বাবুর ওই খণ্ড বিখণ্ড রক্তাক্ত ভয়ঙ্কর মৃতদেহটা পাওয়া যায়। কিন্তু কে তাকে মারলো সে খবর কেউ জানতে পারল না। সেই থেকে এই অভিশাপ চলে আসছে ঠাকুরমশাই। সেই অভিশাপ আমাদের জমিদার বংশকে ধ্বংস করে দিয়েছে। নায়েব মশাই, বংশ ধ্বংস হয়েছে, শুধু শুধু আমি বেঁচে আছি। এরপর হয়তো আর বাঁচবো না ঠাকুরমশাই, বাঁচবো না ঠাকুরমশাই, বাঁচবো না। আরে দাঁড়াও, এত ভয় পাচ্ছ কেন? আমি দেখছি কি করা যায়। কথাবার্তা শেষ হলে আমি আমার ঘরে চলে এলাম। তারপর ভাবতে থাকলাম কি করা যায়। এমন সময় ভাবলাম হয়তো মধুসুন্দরী দেবী আমার কোনো সাহায্য করতে পারবেন। তাই আমি এক মুহূর্ত দেরি না করে মধুসুন্দরী দেবীর ধ্যানে বসলাম। দেবীকে মন প্রাণ দিয়ে ডাকতে লাগলাম। আমি বললাম, দেবী আমাকে সাহায্য করুন। দেবী আমি সাহায্য প্রার্থী। দেবী দয়া করে আমাকে সাহায্য করুন। দেবী আমাকে একটা দর্শন দিন। দেবী। অনেকক্ষণ পর দেবী আমাকে দর্শন দিলেন। তিনি আমার সামনে এসে দাঁড়ালেন। তাঁর মাতৃ রূপ দেখে আমার মন ভরে গেল। আমার চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। দেবী বললেন, তারানাথ, কেন আমায় স্মরণ করেছিস? কি সাহায্যের প্রয়োজন তোর? দেবী এই যে ভয়ঙ্কর অভিশাপ বরেন্দ্র জীবনে লেগেছে, তার থেকে বাঁচার, তার থেকে মুক্ত হওয়ার কি কোনো উপায় নেই দেবী? আমাকে পথ বলে দিন দেবী, আমাকে পথ বলে দিন। তারানাথ, যে অভিশাপ বরেন্দ্র জীবনে লেগেছে সে অভিশাপের জন্য দায়ী তোর পূর্বপুরুষ। যদিও ওই জমিদার এই পাপ কাজটি করেছিলেন, তবুও সেই পাপ কাজের মধ্যে বরেন্দ্রর পূর্বপুরুষ জড়িত ছিলেন, প্রত্যক্ষভাবে নয় পরোক্ষভাবে। তিনি যদি সেদিনের প্রতিবাদ করতেন তাহলে এই দিনটা ওদের দেখতে হতো না। এই মেয়েটি ছিল ওই জমিদারের ঘরের বউ। সেই বউকে ওই জমিদার নৃশংসভাবে ভোগ করে হত্যা করেছিলেন। এর জন্য জমিদার শাস্তিও পেয়েছেন। তার গোটা বংশ ধ্বংস হয়ে গেছে। সেই বংশে বাতি দিতে আর কেউই বেঁচে নেই। তবুও এই প্রেতাত্মার প্রতিশোধ সম্পূর্ণ হয়নি। সে এখন নায়েব বংশকে ধ্বংস করতে চাইছে। আর একমাত্র বরেন্দ্রই বেঁচে আছে এই বংশে। বাকি সবাই সে অভিশাপের কারণে মারা গেছে। আমি দেবীকে হাত জোড় করে বললাম, দেবী এর থেকে বাঁচার কোনো উপায় বলে দিন দেবী। উপায় তো একটা আছে, কিন্তু সে উপায় যে বড় কঠিন তারানাথ। কি উপায় দেবী? কি উপায় বলুন দেবী, আমাকে বলুন সে উপায়। যে অমাবস্যার রাতে ওই মেয়েটি খুন হয়েছিল, আগামী সেই অমাবস্যার রাতে তুই বরেন্দ্রকে নিয়ে সেই জঙ্গলে যাবি, যে জঙ্গলে ওই মেয়েটির দেহ পোঁতা আছে। সেখানে গিয়ে তোকে ওই মেয়েটির দেহ খুঁজে বার করতে হবে। তারপর সেখানে বসে তোকে একটা ক্রিয়া করতে হবে। সেই ক্রিয়া শেষ করতে পারলে এই অভিশাপ থেকে সারা জীবনের মতো বরেন্দ্র মুক্ত হবে। না হলে সেই অভিশাপের কবলে পড়ে প্রাণ হারাবে। কি ক্রিয়া করতে হবে দেবী? আমি সব করব, আমাকে বলুন। শোন তারানাথ, তোকে মা বগলামুখীকে জাগিয়ে তুলতে হবে। একমাত্র মা বগলামুখীর শক্তিই পারে এই প্রেতকে চিরতরে শেষ করে এই অভিশাপ কাটাতে। যদি তুই সফল হোস তাহলে অভিশাপ কেটে যাবে, আর যদি তুই বিফল হোস তাহলে ওই প্রেতাত্মার হাতে শুধু বরেন্দ্র নয়, তুইও প্রাণ হারাবি। আমি পারবো মা, আমি পারবো।
বেশ, তোকে আমি বগলামুখী মন্ত্র শিখিয়ে দিচ্ছি, তবে খুব সাবধান। এরপর দেবী আমাকে মা বগলামুখীর মন্ত্র শিখিয়ে দিলেন। তারপর দেবী অন্তর্ধান হয়ে গেলেন, আর আমিও বাকি রাতটা জেগে কাটিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করলো। ভোর হতেই আমি বরেন্দ্রর কাছে গেলাম, তারপর সব কথা তাকে খুলে বললাম। সেদিন বরেন্দ্রর সাথে আমার কথাবার্তা হয়ে গেল। এরপর এলো সেই আমাবস্যার রাত, যে রাতে ওই আত্মার মুক্তি ঘটবে। সেদিন সকালে আমি আর বরেন্দ্র গরুর গাড়ি করে বেরিয়ে পড়েছিলাম ওই জঙ্গলের উদ্দেশ্যে। এই গ্রাম থেকে ওই জঙ্গলটা প্রায় অনেকটাই দূর, যেতে যেতে সন্ধে বেরিয়ে যাবে। সেই মতো আমরা ভোর ভোরই ওই জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। ওই জঙ্গলের সামনে যখন পৌঁছলাম তখন সন্ধে পেরিয়ে গেছে। আমরা জঙ্গলে প্রবেশ করলাম সমস্ত জিনিসপত্র নিয়ে। তারপর খুঁজতে লাগলাম সেই মেয়েটির কঙ্কাল। অনেকক্ষণ খোঁজার পর আমরা আবিষ্কার করলাম সেই মেয়েটির দেহ যেখানে পোঁতা হয়েছিল সেই জায়গাটিতে। আমি বরেন্দ্রকে বললাম, সময় নেই, তাড়াতাড়ি করো, এই মাটি তাড়াতাড়ি খুলে ফেলতে হবে, তারপর মেয়েটির কঙ্কালটিকে বার করতে হবে। এসো, দুজনে মিলে হাত লাগায়। আমি আর বরেন্দ্র দুজনে হাত লাগালাম মাটি ঘোঁড়ার জন্য। মাটি ঘুরে আমরা ওই মেয়েটির কঙ্কালটাকে বার করলাম। তারপর বগলামুখী যজ্ঞের জন্য, পুজোর জন্য যেসব জিনিসপত্র এনেছিলাম একটি নির্দিষ্ট স্থানে রেখে সেগুলো সাজাতে থাকলাম। আর মেয়েটির কঙ্কালটাকে একটি পুকুর থেকে চান করিয়ে যজ্ঞবেদীর সামনে রাখলাম। যজ্ঞবেদী প্রস্তুত করে সমস্ত জিনিসপত্র সাজিয়ে যজ্ঞবেদী পুজো করে আমাদের চারদিকে একটি সুরক্ষা বলয় তৈরি করলাম, যাতে কোনো মতেই ওই মেয়েটির আত্মা আমাদের কোনো ক্ষতি করতে না পারে। তারপর হোম যজ্ঞ শুরু করলাম। আমি বগলামুখী মন্ত্র জোরে জোরে পাঠ করতে লাগলাম আর আগুনে আহুতি দিতে লাগলাম। আমরা যখন যজ্ঞ করছিলাম তখন ওই মেয়েটির অতৃপ্ত আত্মা আমাদের যজ্ঞ বন্ধ করার জন্য অনেক চেষ্টা করলো, নানাভাবে ভয় দেখিয়ে আমাদের যজ্ঞ বন্ধ করার চেষ্টা করতে লাগলো ওই মেয়েটির অতৃপ্ত আত্মাটা। একবার তো দেখলাম আমার মা যেন আগুনের ওপর বসে আছে, তবুও আমি থামলাম না। মনটাকে একাগ্র করে আমি যজ্ঞ করতে লাগলাম। এক সময় যজ্ঞ সমাপ্ত হলো। যজ্ঞে পুণ্যহতি দিয়ে যজ্ঞ সমাপ্ত করলাম, আর সঙ্গে সঙ্গে দেখলাম একটা তীব্র আলোক ছটা যজ্ঞের আগুন থেকে বেরিয়ে এলো। সেই আলোক ছটায় আমাদের দুজনের চোখ ঝলসে গেল। আমি বুঝতে পারলাম মা বগলামুখীর আবির্ভাব হয়েছে। এবার সব ঠিক হয়ে যাবে, কেটে যাবে এতদিনের অভিশাপ। বরেন্দ্র মুক্ত হবে তার পূর্বপুরুষের করা এই জঘন্য পাপ থেকে। যদিও তার পূর্বপুরুষ এই পাপের জন্য প্রত্যক্ষভাবে দায়ী নয়, তবুও এই পাপের আঁচ বরেন্দ্রর পূর্বপুরুষের গায়ে লেগেছে। মা বগলামুখী এসে ওই মেয়েটির আত্মাকে মুক্তি দিল। মেয়েটির আত্মা অনেক চেষ্টা করেছিল মা বগলামুখীকে আটকানোর জন্য, কিন্তু দেবী শক্তির কাছে সব শক্তি যে তুচ্ছ। মেয়েটির আত্মাও মুক্তি পেল। এরপর দেবী অদৃশ্য হয়ে গেলেন এবং আমি বরেন্দ্রর দিকে তাকিয়ে বললাম, আর ভয় নেই, সব ঠিক হয়ে গেছে। এরপর আমরা একটি জায়গা দেখে ওই মেয়েটির কঙ্কাল গিয়ে সৎকার করে বাড়ি ফিরে এলাম।
এতক্ষণ পরে ঠাকুরমশাই গল্প শেষ করলেন। আমি আর কিশোরী অবাক হয়ে ঠাকুরমশাইয়ের দিকে তাকিয়েছিলাম। তার চোখ কেমন যেন উদাস হয়ে গেল। বুঝতে পারলাম তিনি সেই দিনের কথা মনে করে ব্যথিত হচ্ছেন। এরপরেই কিশোরী জিজ্ঞেস করল, আচ্ছা তারানাথ, এরপর বীরেন্দ্রর কি হলো? কি আর হবে, এর পরের দিন আমি বরেন্দ্রর কাছে বিদায় নিয়ে অচেনা পথের উদ্দেশ্যে হাঁটতে শুরু করলাম। তারপর বহু বছর পর বরেন্দ্রর সঙ্গে আমার দেখা হয়েছিল। বরেন্দ্র ভালোই আছে, সুখেই আছে, আবার বিয়ে করেছে, এভাবেই চলছে আর কি। ঠাকুরমশাই থামলেন। আমি এবং কিশোরী একে অপরের মুখ চাওয়াচাই করে তার কাছ থেকে বিদায় নিয়ে রওনা দিলাম বাড়ির পথে।